হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে? একটু জানাবেন? হ্যালো, হ্যালো। একটু কনফার্ম করবেন, শোনা যাচ্ছে, পিপিটি দেখা যাচ্ছে কিনা? হ্যালো, ঠিক আছে। ওকে। তো আজকে ক্লাসটা আমরা শুরু করব ভারতের শিল্প। ভারতের শিল্প। তো ভারতের বিভিন্ন যে ভারী শিল্প রয়েছে, ক্ষুদ্র শিল্প রয়েছে, যাবতীয় ভারতের শিল্প সংক্রান্ত সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে আলোচনা করব। তো প্রথমত ভারতের শিল্প সম্পর্কিত কিছু সাধারণ তথ্য, কিছু জেনারেল ইনফরমেশন আমাদের জেনে রাখা প্রয়োজন। আমাদের যে শিল্প ক্ষেত্র রয়েছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সেক্টরের মধ্যে সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে। সেকেন্ডারি সেক্টর। তো প্রাইমারি সেক্টর কৃষি এবং কৃষির সাথে আরও যুক্ত, প্রকৃতির সাথে যুক্ত যেসব কার্যাবলী রয়েছে। সেকেন্ডারিটা কিন্তু পুরোপুরি শিল্পের মধ্যে পড়ে, সেকেন্ডারি। তো এবং টারশিয়ারি হচ্ছে বাণিজ্য সংক্রান্ত যাবতীয় কিছু, সেটা টারশিয়ারির মধ্যে পড়ে। তো সেকেন্ডারি সেক্টরের এই যে শিল্প সেক্টরটা রয়েছে, যাবতীয় যত রকম শিল্প রয়েছে, আমাদের ভারতের জিডিপিতে এর অবদান কিন্তু প্রায় 30% কাছাকাছি। জিডিপির সব থেকে বেশি পোর্শন আমাদের আসে বাণিজ্য সেক্টর থেকে, টারশিয়ারি থেকে, দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি থেকে, এবং তারপরে অন্যান্য সেক্টরগুলো থেকে আসে, প্রাইমারি সেক্টর থেকে আসে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের প্রথম যে শিল্প নীতি, সেটা ঘোষিত হয়েছিল প্রথম 1948 সালে, 1948-এ ভারতে প্রথম জাতীয় শিল্প নীতি ঘোষিত হয়। তো এটা হলো। এবার আমরা পরপর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ শিল্পগুলো রয়েছে সেটাতে চলে যাব। তো ভারতের লৌহ ইস্পাত শিল্প, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়। তো ভারতের লৌহ ইস্পাত শিল্পগুলো মূলত আমাদের পূর্ব ভারতেই কিছুটা কেন্দ্রীভূত আছে, এটা বলা যায়। এবং লৌহ ইস্পাত শিল্পকে ব্যাকবোন অফ মডার্ন ইন্ডাস্ট্রি, লৌহ ইস্পাত শিল্প আধুনিক যে যন্ত্র সভ্যতার যেটা মেরুদণ্ড, সেটা কিন্তু লৌহ ইস্পাত শিল্প। তো ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র যেটা ছিল, সেটা স্থাপিত হলো কোথায়? প্রথম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র স্থাপিত হয় তামিলনাড়ুতে, তামিলনাড়ু পোটানোভাতে, 1830। 1830, যদিও সেটা খুব বেশি দিন কন্টিনিউ হয়নি। 1830 নাগাদ প্রথম এটা শুরু হয়েছিল, আমরা বলতে পারি তামিলনাড়ুর আরকট, এবং সেখানে পোটানোভাতে এটা শুরু হয়েছিল। পরবর্তীতে আরো কিছু সময় পরে 1874 নাগাদ বর্ধমানের
কুলটিতে বরাকর আয়রন ওয়ার্কস সেটা স্থাপিত হয়। এই দুটো স্থাপিত হয়েছিল। এরপর বেসরকারি উদ্যোগে বা প্রথম ভারতীয় উদ্যোগে আমরা বলতে পারি জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটা তৈরি হয় 1907, অর্থাৎ একেবারে সেই স্বদেশী যুগে। স্বদেশী অর্থাৎ যখন বিদেশি বিভিন্ন দ্রব্য বর্জন করে ভারতীয় দ্রব্য উৎপন্ন করা ভারতীয়দের উদ্যোগ সেই যখন শুরু হয় তখন এটা হয়েছিল। তো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি 1907 এটা কিন্তু প্রথম তৈরি হয়। এরপর আমরা বলতে পারি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কোন কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কবে স্থাপন হয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্বাধীনতার আগে তিনটে ছিল। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের বার্নপুর কুলটি, এটাকে আমরা ইস্কো বলি, ঝাড়খণ্ডে যেটা টিস্কো, জামশেদপুরে যেটা টাটা আয়রন স্টিল কোম্পানি সেটা, এবং কর্ণাটকের ভদ্রাবতী আয়রন স্টিল লিমিটেড। এই তিনটে স্বাধীনতার আগে স্থাপিত হয়েছিল। ভদ্রাবতী স্বাধীনতার পরে যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম বিভিন্ন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়, সেখানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে পশ্চিমবঙ্গের দুর্গাপুর, উড়িষ্যার রৌরকেল্লা এবং ছত্তিশগড়ের ভিলাই, এই তিনটেই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে নেওয়া হয়। তার কারণ হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যই ছিল বড় শিল্পগুলোকে নিয়ে আসতে হবে বা বড় শিল্প স্থাপন করতে হবে, বৃহত্তর উৎপাদন যে শিল্পগুলোতে হয় সেই শিল্প স্থাপন করতে হবে, এবং ভারতে যেহেতু যথেষ্ট পরিমাণ লোহা আকরিক পাওয়া যায় এটা কিন্তু করতে হবে। তো এটা করা হলো তিনটে, দুর্গাপুর, রৌরকেল্লা এবং ছত্তিশগড়। কাদের সহায়তায় করা হয়েছিল, কোথায় করা হয়েছিল সেটাতে আমরা আসবো, কিন্তু এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় করা হলো। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ঝাড়খণ্ডের বোকারো স্টিল প্ল্যান্ট সেটা নিয়ে আসা হলো, বোকারো স্টিল প্ল্যান্ট। এবং তারপর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে আবার আরো কতগুলো স্থাপন করা হলো, তামিলনাড়ুর সালেম, কর্ণাটকের বিজয়নগর এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। তো সালেম, বিজয়নগর এবং বিশাখাপত্তনম, তো এতগুলো ইস্পাত কেন্দ্র কিন্তু বিভিন্ন সময়ে প্রপার যে টাইমে হয়েছে সেইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার যে বিষয়টা বলছিলাম যে এগুলো কিন্তু বিভিন্ন বিদেশের সহায়তায় করা হয়েছিল। ভিলাই স্টিল প্ল্যান্ট ছত্তিশগড়ের ভিলাইতে, তো সেইটা সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সময় ইউএসএসআর এর সহযোগিতায় সেটা করা হয়েছিল। বোকারো স্টিল প্ল্যান্ট, ঝাড়খণ্ডের বোকারো স্টিল প্ল্যান্ট, সেটাও কিন্তু সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় করা হয়েছিল এবং দামোদর এবং বোকারো নদীর মিলনস্থলে সেটা ছিল। বিএসপি বা বোকারো স্টিল প্ল্যান্ট, দামোদর বোকারো নদীর মিলন। কারণ এগুলো আমাদের পড়তে হবে এরকম ভাবে, কারণ স্পেসিফিক এরকম জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়, কোন নদীর তীরে, কার সহায়তায়, কি, এইগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এগুলো হলো রৌরকেল্লা, উড়িষ্যার রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট, এটা ব্রাহ্মণী নদীর তীরে রয়েছে এবং জার্মানির ক্রুপস অ্যান্ড ডেম কোম্পানির সহযোগিতায় এটা স্থাপিত হয়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুরে রয়েছে, এটা কয়লা নির্ভর কারখানা, এটা দামোদরের তীরে রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট।
তো নদী থেকে প্রশ্ন হয় সরাসরি কোন নদীর তীরে, কারণ লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে নদী বা জলাশয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। তো কোন নদীর তীরে গড়ে উঠেছে শিল্প কেন্দ্রটা, সেটা থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন হয়। তারপরে দেখব কর্ণাটকের বিশ্বেশ্বর আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস লিমিটেড, এটা রয়েছে কর্ণাটকের ভদ্রাবতীতে, ভদ্রা নদীর তীরে এটা রয়েছে। সালেম স্টিল প্ল্যান্ট তামিলনাড়ুর সালেমে রয়েছে, এটা একটা লোহা আকরিক নির্ভর কারখানা, কাছে লোহা আকরিক পাওয়া যায়। আর রয়েছে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রয়েছে, এবং এটা একটা বন্দর নির্ভর কারখানা। সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এটা তৈরি করা হয়েছিল। বিশাখাপত্তনমটা ইউএসএসআর এর সহযোগিতায় তৈরি করা হয়, এবং এটা কিন্তু ভারতের উপকূলে অবস্থিত একমাত্র কারখানা। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা চলে আসব অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্র, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি। তো অ্যালুমিনিয়াম শিল্পের প্রধান কাঁচামাল সেটা হচ্ছে বক্সাইট, এবং এটা ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাতু ভিত্তিক এটা শিল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উৎপাদক সংস্থা সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কর্পোরেশন লিমিটেড, যেটা উত্তরপ্রদেশে রয়েছে, এবং ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড হীরাকুদ উড়িষ্যাতে রয়েছে। ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড বা ব্যালকো, এটা রয়েছে ছত্তিশগড়ে, এবং মাদ্রাজ অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড বা ম্যালকো, এটা রয়েছে তামিলনাড়ু মেত্তুর অঞ্চলে। এবং ন্যালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা জিজ্ঞাসা করা হয়। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে উড়িষ্যার কোরাপুট অঞ্চলে, উড়িষ্যার কোরাপুট। এবং আমরা দেখব কি হিন্ডালকো হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কর্পোরেশন লিমিটেড অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতে প্রথম, এবং ন্যালকো এটা দ্বিতীয়। তো এরা দুজনে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদেরকে এইগুলো মনে রাখতে হবে। এবার আমরা চলে আসবো ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প, বা যেটাকে আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলি। অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এখন বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন উপনাম রয়েছে, যেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। উপনাম দিয়ে কিন্তু অনেক সময় আমরা দেখব প্রশ্ন আসে। তো অটোমোবাইলের ক্ষেত্রে এরকম একটা নাম রয়েছে, যেটা হচ্ছে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি। অ্যাসেম্বল করা হয় বা সংযোজন করা হয়, বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন জায়গাতে উৎপন্ন হয়, এবং সেটাকে কোথাও নিয়ে এসে অ্যাসেম্বল করে পুরো সেই অংশটাকে তৈরি করা হয় বা পূর্ণ রূপ দেওয়া হয় অ্যাসেম্বল করে। তো যেহেতু অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এটাকে সংযোজন করা হয়, অ্যাসেম্বল করা হয়, জন্য এটাকে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি বা সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। হলো। আরেকটা হচ্ছে অনুসারী শিল্প। এই শিল্পকে কেন্দ্র করে অনেক অনুসারী শিল্প গড়ে ওঠে, কারণ মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ হয়, তো সেই যন্ত্রাংশগুলো আলাদা 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 করে তৈরি করা, সেটার জন্য কিন্তু অনেক রকমের আলাদা আলাদা শিল্প বা অনুসারী শিল্প গড়ে ওঠে এই শিল্পের আশপাশে। সেজন্য এটাকে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলা হয়। ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি, অটোমোবাইল শিল্পের আরেকটা নাম হচ্ছে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি। আর এটাকে ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রি বলা হয়, শিল্পের শিল্প বলা হয়। এই অনুসারী শিল্প আছে বলেই
এটাকে শিল্পের শিল্প বলা। তাহলে তিনটে আমরা নাম পাচ্ছি, অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রি। এই তিনটে ইন্ডাস্ট্রি কিন্তু এখানে রয়েছে, মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যাসেম্বলিং, ডাউনস্ট্রিম এবং ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রি হলো। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেমন এখানে আমাদের এটা রয়েছে প্রিমিয়ার অটোমোবাইল লিমিটেড, 1947-এ মুম্বাইতে স্থাপন করা হয়। হিন্দুস্তান মোটরস লিমিটেড, যেটা খুব গুরুত্বপূর্ণ, হিন্দুস্তান মোটরস, যার উৎপাদন যদিও এখন নেই আর, উত্তরপাড়া কলকাতাতে রয়েছে। এবং ভারতের বাণিজ্যিক যান নির্মাণ করে সবচেয়ে বেশি টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ লিমিটেড, টেলকো। এছাড়া কোথায় কি নির্মাণ কেন্দ্র আছে সেটা মনে রাখতে হবে। যেমন এই টাটা মোটরসের যে কেন্দ্রটা সেটা রয়েছে জামশেদপুর, ঝাড়খণ্ডে। হুন্ডাই মোটর, এটা রয়েছে তামিলনাড়ু, শ্রীপেরুবুদুর অঞ্চলে। অশোক লেল্যান্ড লিমিটেড, এটা রয়েছে এন্নোর, তামিলনাড়ুতে। অশোক লেল্যান্ড, এন্নোর, তামিলনাড়ু। বিএমডাব্লিউ, চেন্নাই, তামিলনাড়ুতে, চেন্নাইতে বিএমডাব্লিউ উৎপাদন কেন্দ্র রয়েছে। তো এগুলো গেল মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এবার মোটর সাইকেল নির্মাণ কেন্দ্র, সেগুলো কোথায় রয়েছে সেটা থেকেও প্রশ্ন হতে পারে। হিরো মোটোকপ লিমিটেড, হিরো মোটোকপ, এটা রয়েছে হরিয়ানা, গুরগাঁওতে। হোন্ডা মোটর সাইকেল অ্যান্ড স্কুটার, এটা রয়েছে, এটাও হরিয়ানাতে রয়েছে, হরিয়ানার মানেসার অঞ্চলে রয়েছে। বাজাজ অটো উত্তরাখণ্ডের পান্থনাগরে রয়েছে। আর মহারাষ্ট্রের পুনেতেও বাজাজ অটো রয়েছে উৎপাদন কেন্দ্র। ইন্ডিয়া ইয়ামাহা মোটর, চেন্নাই, তামিলনাড়ুতে রয়েছে। রয়্যাল এনফিল্ড, এটাও রয়েছে তামিলনাড়ুর চেন্নাইতে। তাহলে এইগুলো হচ্ছে সব মোটর সাইকেল নির্মাণ কেন্দ্র। এবার এখানে একটা প্রশ্ন করব, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনারা একটু লিখে জানাবেন। সেটা হচ্ছে ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? এটা একটু আমাকে জানাবেন, বা না জানা থাকলে আমাকে জানা নেই বা না বলে একটু জানাবেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনটা। আচ্ছা, চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। ঠিক আছে, চেন্নাইকে কেন বলা হয়? কারণ এখানে অটোমোবাইল কারখানার এতটা ডেভেলপমেন্ট হয়েছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেট্রয়েট শহর, সেই ডেট্রয়েট শহরের সাথে তুলনা করে, মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম ডেট্রয়েট শহরে অটোমোবাইল ইন্ডাস্ট্রি খুব ডেভেলপড, তো সেটার সাথে তুলনা করে চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবেন, এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নেক্সট আমরা চলে আসব কার্পাস বস্ত্রবয়ন শিল্প। কার্পাস বস্ত্রবয়ন শিল্প, সবার প্রথমে যেটা, কার্পাস বস্ত্রবয়ন শিল্পকে কিন্তু ফুট লুজ ইন্ডাস্ট্রি বলা হয়। ফুট লুজ, বা বাংলাতে বললে সেটা দাঁড়ায় শিকড় আলগা শিল্প, ফুটলুস ইন্ডাস্ট্রি। তো ফুটলুস ইন্ডাস্ট্রি কেন বলা হয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যে ফুট লুজ বা শিকড় আলগা, শিকড় আলগা,
কনসেপ্টটা এখান থেকে আমরা কিছুটা অনুধাবন করতে পারবো। শিকড় আলগা কেন? কিছু শিল্প আছে যে শিল্পগুলো যে কোনো স্থানে স্থাপন করা সম্ভব। যে কোনো স্থানে বলতে হয় সেটা যেখানে উৎপাদন হচ্ছে সেই উৎপাদন কেন্দ্রের কাছে, অর্থাৎ কাঁচামাল যেখানে তৈরি হচ্ছে সেই কাঁচামালের কাছে, বা বাজারের কাছে, যেখানে বাজার রয়েছে, কারণ বাজার এলাকাতে যদি উৎপাদন কেন্দ্র থাকে তাহলে উৎপাদনটাকে পরিবহন করার আর খরচটা কিন্তু পড়ে না। কাঁচামালের কাছে কিছু করা যেতে পারে, তাহলে কাঁচামাল উৎপাদনের খরচটা আর পড়ে না। অথবা যে কোনো স্থানে সেটা স্থাপন করা যায়। তো যেইখানে এটা স্থাপন করা সম্ভব, যেখানে এটা স্থাপন করা সম্ভব, যে কোনো স্থানে স্থাপন করা সম্ভব, সেটা হচ্ছে এই জায়গা। যেসব শিল্পের কাঁচামাল মাল বাবদ পরিবহন ব্যয় এবং উৎপাদিত পণ্যের পরিবহন ব্যয় সমান, তাদেরকে আমরা ফুডলুস ইন্ডাস্ট্রি বলি। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যতটা কাঁচামাল কারখানায় নিয়ে যাওয়া হলো ঠিক ততটা ওজনেরই উৎপাদিত পণ্য সেখান থেকে বেরিয়ে এলো। কার্পাসের ক্ষেত্রে বা তুলোর ক্ষেত্রে যদি 100 কেজি তুলো কারখানায় যায়, তাহলে তার থেকে 100 কেজি পরিমাণেরই বস্ত্র উৎপাদন হচ্ছে। কোনো ওয়েস্টেজ নেই কাঁচামালের। তাহলে আমি কাঁচামালটাই কারখানায় নিয়ে যাই বা কারখানায় উৎপাদিত পণ্যটাকেই বাজারে নিয়ে যাই, তার যে উৎপাদন মূল্য, উৎপাদন খরচ, সেটা একই হবে, কারণ ভারী একই, একই পরিমাণ। তো যে সমস্ত কাঁচামালের ক্ষেত্রে কোনো ওয়েস্টেজ নেই, যতটা কাঁচামাল ভারী উৎপাদিত পণ্য ততটাই ভারী, সেই সব শিল্পগুলোকে যে কোনো স্থানে স্থাপন করা যায় এবং তাদেরকে আমরা ফুট লুজ ইন্ডাস্ট্রি বলে থাকি। তো এই কার্পাস বস্ত্রবয়ন শিল্প একটা ফুটলুস ইন্ডাস্ট্রি। আর ফুটলুস ইন্ডাস্ট্রি হচ্ছে পাট। পাট পাট কেন? কারণ পাটের ক্ষেত্রেও কিন্তু যতটা কাঁচামাল নিয়ে যাওয়া হয় ততটাই কিন্তু উৎপাদিত পণ্য, তার ওজনটা কিন্তু সেম। তো এখানে আমরা ম্যাপ দেখলে বুঝতে পারবো যে কার্পাস বস্ত্রবয়ন শিল্প কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। আমরা লোহা ইস্পাত শিল্পটা যেমন দেখলাম মূলত পূর্ব ভারতে রয়েছে, কিছু কিছু দক্ষিণ পশ্চিম ভারতকে কিছু কিছু রয়েছে, কিন্তু মূলত পূর্ব ভারতকে কেন্দ্র করেই লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। কিন্তু কার্পাসের বেলায় আমরা যদি ম্যাপটা দেখি আমরা দেখবো সারা ভারতবর্ষ জুড়েই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গাতেই কিন্তু কারখানা রয়েছে। কারখানা রয়েছে তো, এবং সেইটা ধরে ম্যানচেস্টার ম্যানচেস্টার বিভিন্ন শহরকে ম্যানচেস্টার শহরকে ধরে ব্রিটেনের ম্যানচেস্টার শহরকে ধরে ভারতের বিভিন্ন শহরকে ম্যানচেস্টার বলা হয়। যেমন ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর, উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর। তাহলে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতেও রয়েছে, কারণ সেটাও খুব বড় কেন্দ্র, উৎপাদন কেন্দ্র। কানপুর উত্তর ভারতের বড় উৎপাদন কেন্দ্র। আমেদাবাদ বস্ত্রশিল্পের বিখ্যাত, ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। তো এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং মুম্বাই, মুম্বাই যথেষ্ট উন্নত, সেটাকে বলা হয় কটন পলিস অফ ইন্ডিয়া। কটন পলিস অফ ইন্ডিয়া। তো এইগুলো
এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কার্পাস বস্ত্রবায়ন শিল্প কিন্তু ভারতের যত শিল্প রয়েছে তার মধ্যে কর্মে নিযুক্তি বা শ্রমিক নিযুক্তির দিক থেকে সবচেয়ে বড় শিল্প হচ্ছে কার্পাস বস্ত্রবায়ন শিল্প। সব থেকে বেশি মানুষ কোন শিল্পে নিযুক্ত যদি এই প্রশ্নটা করা হয়, তার উত্তর হবে কিন্তু কার্পাস বস্ত্রবায়ন শিল্প। ঠিক আছে, এইগুলো এবং আর দু একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন আছে। ভারতের প্রথম যে কাপড়ের কল সেটা কোথায় স্থাপিত হয়েছিল? হাওড়ার ঘুষুড়িতে। এখানে কলকাতা রয়েছে, এটা হাওড়া হবে, যাই হোক, ঘুষুড়ি। ঘুষুড়িতে 1818 সালে প্রথম এই যন্ত্রচালিত বস্ত্রবয়ন কেন্দ্র এটা প্রথম স্থাপিত হয় 1818 সালে। তাহলে এটা মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। এবং বাকি যে ইনফরমেশনগুলো বললাম সেগুলো প্রত্যেকটা থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এটা প্রশ্ন হয়, তো এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো খুব গুরুত্বপূর্ণ পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র। পেট্রো রাসায়নিক শিল্পের অনেক নাম রয়েছে। সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়, উদীয়মান শিল্প বলা হয়, মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট বলা হয়, আধুনিক শিল্প দানব বলা হয় এটাকে। তো কেন বলা হয়? কারণ কারণ হচ্ছে এই পেট্রোলিয়াম জাত যে দ্রব্য, পেট্রোলিয়াম কাঁচা তেল, তাকে শোধন করার সময় অসংখ্য উপজাত দ্রব্য সেখান থেকে উৎপন্ন হয়। অসংখ্য উপজাত দ্রব্য উৎপন্ন হয়, 6,000 বা তারও বেশি উপজাত দ্রব্য এখান থেকে উৎপন্ন হয় শুধুমাত্র শোধন করার সময়তে। তো সেই জন্যে এটাকে বলা হয় মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট, আধুনিক শিল্প দানব এবং উদীয়মান শিল্প। কারণ এই শিল্পের সম্ভাবনা রয়েছে, এই শিল্প কিন্তু উঠছে, প্রসারিত হচ্ছে এখনো এবং আগামী দিনেও এর প্রসারণ হবে। সেজন্য এটাকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়। এবং একই সাথে আমরা যদি বলি সানসেট ইন্ডাস্ট্রি বা অস্তাচলের শিল্প, তাহলে কাকে বলা হয়? সেটা হচ্ছে পাট শিল্প। পেট্রোলিয়াম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, এটাকে বলা হচ্ছে সানরাইজ ইন্ডাস্ট্রি। আর পাট শিল্পকে বলা হচ্ছে সানসেট ইন্ডাস্ট্রি। সানসেট ইন্ডাস্ট্রি। তো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মনে রাখতে হবে। আরও এখানে যে ইনফরমেশনগুলো আছে, যে মহারাষ্ট্রের ট্রম্বেতে ভারতের প্রথম পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্র তৈরি হয়েছিল 1966 সালে, ফার্স্ট। এবং গুজরাটের জামনগরে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, এটা হচ্ছে ভারতের সব থেকে বড় পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্র, জামনগর। পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল সেটা হচ্ছে ন্যাপথা, খনিজ তেলের উপজাত দ্রব্য, সেটা হচ্ছে ন্যাপথা। ন্যাপথা হচ্ছে প্রধান কাঁচামাল। এবার আমরা যদি ম্যাপটা দেখি, ওভারঅল বিভিন্ন জায়গাতেই তৈল শোধনাগার আছে, কারণ পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তেল উত্তোলন করে বা যেগুলো আমরা বিদেশ থেকে আমদানি করি সেই কাঁচা তেল বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেওয়া হয়। তো সেখানে পেট্রোকেমিক্যাল শিল্প তৈরি করা সম্ভব হয়েছে। কিন্তু কেন্দ্রীভবন মূলত ঘটেছে গুজরাট এবং মহারাষ্ট্রতে, কারণ এই দুটো জায়গাতে মাটির নিচে থেকে এমনিই কিন্তু যথেষ্ট খনিজ তেল উত্তোলন করা হয়। তো কেন্দ্রীভবনটা কিন্তু এই জায়গাতে দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো হলো। আচ্ছা, আরো দু একটা আমাদের ইনফরমেশন একটু জেনে রাখতে হবে এখান থেকে। কোথায় কোথায় রয়েছে শোধনাগারগুলো? ডিগবয়তে রয়েছে, আসামের ডিগবয়। আসামের ডিগবয় একটা উত্তোলন কেন্দ্র, খনি অঞ্চল, এবং তার সাথে সাথে পেট্রোকেমিক্যাল শিল্প এখানে রয়েছে। মহারাষ্ট্রের ট্রম্বে তো রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে, বিশাখাপত্তনমে রয়েছে, আসামে অনেকগুলো রয়েছে। আসামে ডিগবয়, নুনমাটি,
বঙ্গাইগাঁও, নুমালীগড়, উত্তর ভারতে এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র। পশ্চিমবঙ্গের হলদিয়া রয়েছে, ইম্পর্টেন্ট। কেরালাতে রয়েছে কোচি, কর্ণাটকে ম্যাঙ্গালোর, হরিয়ানার কার্নাল অঞ্চলে রয়েছে, পানিপথ অঞ্চলে রয়েছে পাঞ্জাবে, উত্তরপ্রদেশের মথুরাতে রয়েছে। তো এইগুলো সবই পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র। নেক্সট, কাগজ শিল্প। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। কাগজ শিল্প আমাদের ভারতবর্ষে সরলবর্গীয় বৃক্ষ রয়েছে। হিমালয় পার্বত্য অঞ্চলে যেটা কাগজ শিল্পের মূল যেটা কাঁচামাল সেটা রয়েছে, কিন্তু আমরা সেটা আহরণ করতে পারি না সহজে। আমরা সেটা আহরণ করতে পারি না। কেন? কারণ দুর্গম পার্বত্য অঞ্চল, একসাথে সেগুলো সংগ্রহ করা এবং শিল্প সেটাকে কাজে লাগানো খুব কঠিন কাজ। তো বিভিন্ন সমস্ত কারণে আমাদের ভারতবর্ষে কাগজ শিল্প যদিও খুব একটা উন্নতি লাভ করতে পারেনি, কিন্তু তবুও কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ভারতে প্রথম যে কাগজ কল তৈরি হয়েছিল সেটা হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুর 1832 সালে এটা স্থাপিত হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্রশ্ন বিগত বছরে বিভিন্ন জায়গাতে এটা এসেছে। 1932-এ শ্রীরামপুরে প্রথম কাগজ কল স্থাপিত হলো এবং প্রথম নিউজ প্রিন্ট অর্থাৎ নিউজ পেপারের জন্য যে আলাদা করে সেই উৎপাদন কেন্দ্র সেটা রয়েছে নেপানগর, মধ্যপ্রদেশের নেপানগরে ন্যাশনাল নিউজ প্রিন্ট অ্যান্ড পেপার মিলস লিমিটেড। সেটা প্রথম ভারতে তৈরি হয় 1955-তে, অনেক পরে, স্বাধীনতার অনেক পরে। তো ভারতের যে কাগজ শিল্প কেন্দ্রগুলো এছাড়াও রয়েছে, বিহারে রয়েছে ডালমিয়া নগরে, আসামের নওগাঁ, লখনৌ, কানপুর, উত্তরপ্রদেশ, এরকম কিছু শিল্প কেন্দ্র রয়েছে। নেক্সট, পাট শিল্প। তো পাট শিল্পের ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো আগেও বলেছি সেটা হচ্ছে কি, পাট শিল্প হচ্ছে সানসেট ইন্ডাস্ট্রি, অস্তাচলের শিল্প। কারণ পাট শিল্প কিন্তু যে বাড়বৃদ্ধি পাট শিল্পের ছিল সেটা কিন্তু বর্তমানে নেই। এটা কিন্তু অনেকটা কমে গেছে, কারণ পাটজাত দ্রব্যের যে প্রচলন সেটা হ্রাস পেয়েছে। বিভিন্ন আমরা বিকল্প দ্রব্য ব্যবহার করি, পাটের ক্ষেত্রে বিকল্প দ্রব্য বিভিন্ন ব্যবহার করি। প্লাস্টিক বা বিভিন্ন যে পরিবর্ত দ্রব্য রয়েছে সেগুলো আমরা বেশি ব্যবহার করি এবং সেটা দামেও অনেক কম। তো তার জন্য পাট শিল্প কিন্তু হ্রাস পেয়েছে আগের থেকে অনেক বেশি। এটাকে আমরা সানসেট ইন্ডাস্ট্রি বলি। প্রথম যে পাটকল স্থাপিত হয় সেটা হচ্ছে রিষড়াতে, রিষড়া অঞ্চলে। তো পাটও কিন্তু একটা ফুটলুস ইন্ডাস্ট্রি। যদিও আমরা এখানে ম্যাপটা দেখলে বুঝতে পারবো পশ্চিমবঙ্গ প্রথম স্থানে অবশ্যই, এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এই যে জোনটা ছিল আগে স্বাধীনতার আগে, এখানে ব্যাপক পরিমাণ উৎপাদন আগেও হতো। তো বর্তমানে পশ্চিমবঙ্গ প্রথম, এছাড়াও আসাম, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই কিছুটা পূর্ব দিকের কিছুটা রাজ্য কয়েকটাতে পাট শিল্প রয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গে টিটাগড়, জগদ্দল, হাওড়া, বজবজ, ভদ্রেশ্বর, রিষড়া, বাঁশবেড়িয়া, উলুবেড়িয়া, এই যে হুগলি নদীর দুই তীরে, হুগলি নদীর যে মূল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট সেটা কিন্তু পাট শিল্পকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল। প্রথমে ব্রিটিশরা এই যে ইন্ডাস্ট্রিয়াল জোনটা তৈরি করেছিল কলকাতা, হাওড়া, হুগলি নদীর দুই তীরে, এটা পাট শিল্পকে কেন্দ্র করেই প্রথমে হয়েছিল। তো সেই যে কেন্দ্রগুলো সেগুলো প্রত্যেকটা আছে। অন্ধ্রপ্রদেশের রয়েছে বিশাখাপত্তনমে, বিহারে কাটিহারে রয়েছে, উত্তরপ্রদেশে কানপুরে রয়েছে। তো এই কেন্দ্রগুলো রয়েছে। তো পাটজাত উৎপাদনে কিন্তু ভারত প্রথম স্থান অধিকার করে, কারণ ভারতেই একমাত্র বর্তমানে এই পাটের উৎপাদনটা বেশি পরিমাণে হয়ে থাকে, কারণ যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত, পলি মাটি ইত্যাদি সমস্ত প্রয়োজন, জলাশয় প্রয়োজন পাটের তন্তু নিষ্কাশনের জন্য, সেই অনুকূল পরিস্থিতিটা ভারতবর্ষে রয়েছে। তো সেই উৎপাদনগুলো এখানে হয়। আচ্ছা, এবার আমরা চলে আসবো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং
শিল্পকেন্দ্র, জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র কোথায় রয়েছে? খুব গুরুত্বপূর্ণ, এগুলো নাম ধরে প্রশ্ন হয়। কোথায় রয়েছে? হিন্দুস্তান শিপইয়ার্ড, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, এটা হচ্ছে বিশাখাপত্তনমে। এবং এটা কি? এটা ভারতের কিন্তু সব থেকে বড় বৃহত্তম জাহাজ নির্মাণ সংস্থা, সেটা হচ্ছে বিশাখাপত্তনম। কোচিন শিপইয়ার্ড লিমিটেড, কোচিনে রয়েছে, এটাও জাহাজ নির্মাণ কেন্দ্র। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, কলকাতাতে রয়েছে। মাজাগাঁও ডক, মুম্বাইতে রয়েছে। তো জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্র এইগুলো রয়েছে। ভারতের যদি বলা হয় প্রথম বিমানপথ নির্মাণ বা বিমান নির্মাণের যে শিল্প কেন্দ্র, সেটা প্রথম তৈরি হয়েছিল 1942-এ বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে প্রথম তৈরি হয়। এবং বর্তমানে যেটা ভারতের বিমান নির্মাণকারী সংস্থা, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড, হল বা হ্যাল, HAL, সেটা 1964 সালে সেটা প্রথম স্থাপন করা হয়। তো ইনফরমেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মনে রাখতে হবে। রেল ইঞ্জিন বা লোকোমোটিভ নির্মাণ কারখানা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রয়েছে এখানে। উত্তরপ্রদেশের বারাণসীতে যেটা রয়েছে সেটা ডিজেল চালিত ইঞ্জিন তৈরি হয় বারাণসীতে। এগুলো সব রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। এবং ঝাড়খণ্ডের জামশেদপুরে রয়েছে ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মাণ কারখানা, সেটা রয়েছে মধ্যপ্রদেশের ভোপাল। ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড, যেটা ইলেকট্রিক রেল ইঞ্জিন তৈরি করা হয় মধ্যপ্রদেশের ভোপালে। রেল কোচ বা বগি নির্মাণ কারখানা, সেটা রয়েছে চেন্নাইয়ের পেরাম্বুরে। বগি নির্মাণ কারখানা। ভারত আর্থ মুভার্স লিমিটেড, বেঙ্গালুরুতে রয়েছে। পাঞ্জাবের কাপুরথালাতে রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই রেল কোচ বা বগি নির্মাণ কেন্দ্র। চেন্নাইয়ের পেরাম্বুর, বেঙ্গালুরু এবং কাপুরথালা পাঞ্জাব। এবং এই জায়গাটা থেকে কিন্তু সাধারণত এখান থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। এখানে আমি যতগুলো ইনফরমেশন এখানে বললাম, এই পেজে যতগুলো ইনফরমেশন রয়েছে, ম্যাপে দেখানো রয়েছে পয়েন্টগুলো কোথায় কি রয়েছে, এবং প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা এটা। তো এইগুলো আমরা প্রত্যেকটা কিন্তু বড় শিল্প পড়লাম। এখানে যেগুলো আমরা পড়লাম এগুলো প্রত্যেকটাই বড় শিল্প, কিন্তু এদের উৎপাদন অনেক বড়, অনেক কিছু বিষয় রয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে বেশি শিল্পকেন্দ্রের যে অবদান, সেটা কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্প। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্পগুলো রয়েছে, সেখানে মানুষের ইনভলভমেন্ট অনেক বেশি, প্রচুর মানুষ সেখানে নিয়োজিত, এবং আমাদের জিডিপির যে পোর্শন তারও অনেকটা বেশি এখান থেকে আসে। সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর এরকম ছোট ছোট শিল্পকেন্দ্র রয়েছে। তো সেইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টর, শিল্প সেক্টরের মধ্যে এইটা। এবং সেটাকে বলা হচ্ছে কি? মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, এটা আমাদেরকে জানতে হবে। যেহেতু এটা অর্থনৈতিক ভূগোল, কিছুটা ইকোনমিক্সের সাথে কানেক্টেড এটা বিষয়টা, তো জানতে হবে আমাদের এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ। এটা বললাম যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই জায়গাতে নিয়োজিত, এবং জিডিপির যে 30% যে আমাদের শিল্পক্ষেত্রে আসে, তার ম্যাক্সিমামটাই আমরা দেখব এই MSME সেক্টর বা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এই সেক্টরটা থেকে আসছে। তো এটা সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমত, কিসের ভিত্তিতে আমরা বলবো কোনো শিল্প সেটা মাইক্রো কিনা, স্মল কিনা, মিডিয়াম কিনা, কিভাবে কিসের ভিত্তিতে আমরা বলছি সেটা ছোট শিল্প, মাঝারি শিল্প ইত্যাদি? সেটা হচ্ছে কতটা বিনিয়োগ করা হয়েছে, কতটা আর্থিক বিনিয়োগ সেখানে করা হয়েছে, সেটা কতটা অ্যানুয়াল টার্নওভার বা টোটাল কত টাকার বাণিজ্য হয়েছে সারা বছরে, একটা বছরের মধ্যে টোটাল কতটা বাণিজ্য করেছে, এবং কতজন শ্রমিক নিযুক্ত রয়েছে। এইগুলো দেখে আমরা বলতে পারি কোনো একটা শিল্প সেটা মাইক্রো, স্মল নাকি মিডিয়াম এন্টারপ্রাইজ কি, সেটা কিন্তু আমরা এটা দেখে বলতে পারবো। তো 2006 সালে এরকম একটা আইন নিয়ে আসা হয় MSME,
তাদের ডেভেলপমেন্টের জন্য আইন নিয়ে আসা হয় এবং সেই অনুযায়ী দুটো ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ, যারা উৎপাদন করে, আর যারা সার্ভিস দেয়, পরিষেবা দেয়। এই দুটো ভাগ করা হয়েছিল এবং ফাইনালি 2020 সালে এদের একটা ক্লাসিফিকেশন স্পেসিফিক করা হয়। কারণ আমরা যদি বলি কতটা বিনিয়োগ হচ্ছে, আমরা সেটা থেকে বের করব এমএসএমই কিনা, মাইক্রো স্মল ফেলবো, আমরা কিসে ফেলবো, সেটা নাকি বড় শিল্পেতে ফেলবো, আমরা কিসে সেটাকে ক্লাসিফাই করব। সেটা সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়। 2020-তে সেজন্য একটা নিয়ম আসে যে এই এতটা পরিমাণ ইনভেস্টমেন্ট হলে তবে আমরা এটাকে মাইক্রো বলবো, এতটা পরিমাণ হলে আমরা সেটাকে স্মল বলবো, এতটা পরিমাণ হলে সেটাকে আমরা মিডিয়াম বলবো বা মাঝারি শিল্প বলবো, ছোট শিল্প বলবো। কতটা পরিমাণ, সেই পরিমাণটা 2020 সালে আপডেট করা হয়, কারণ সময়ের সাথে সাথে অর্থের মূল্য পাল্টে যায়। সেটা কি? সেটা হচ্ছে এরকম। 2020 সালে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলছি, এই যে ডিভিশনটা, এটা মনে রাখবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকবে। এমএসএমই সেক্টরে কোনটাকে কি বলা হচ্ছে? তো অতি ক্ষুদ্র যেটা, মাইক্রো এন্টারপ্রাইজ যেটা, সেটা হচ্ছে 1 কোটি পর্যন্ত বিনিয়োগ। অর্থাৎ একটা কারখানা নির্মাণ উৎপাদন করতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সেখানে ইনভেস্ট করতে হয়। সেই অর্থটা, পরিমাণটা কত, সেটা যদি 1 কোটি টাকার মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলবো মাইক্রো এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র উদ্যোগ বা অতি ক্ষুদ্র শিল্প। এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা হচ্ছে ব্যবসার পরিমাণ বা টার্নওভার, অর্থাৎ পুরো বছর জুড়ে সেই কোম্পানিটা টোটাল কত টাকার ব্যবসা করেছে, কত টাকা লাভ করেছে সেটা না, টোটাল কত টাকার ব্যবসা করেছে, সেটা হচ্ছে 5 কোটি। 5 কোটি। তো এই এই দুটো ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে আমরা তাকে বলবো মাইক্রো এন্টারপ্রাইজ বা অতি ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প কাকে বলবো? যখন এই বিনিয়োগের পরিমাণটা 1 কোটির বেশি হবে কিন্তু 10 কোটির মধ্যে হবে, তাকে আমরা বলবো ক্ষুদ্র উদ্যোগ, স্মল এন্টারপ্রাইজ। আর ব্যবসার ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে দেখব 50 কোটির মধ্যে কিনা টোটাল সারা বছরের তার যে ব্যবসার পরিমাণ, সেটা যদি 50 কোটির মধ্যে হয় তাকে আমরা বলবো স্মল এন্টারপ্রাইজ, ক্ষুদ্র উদ্যোগ। যদি বিনিয়োগটাই চলে যায় 50 কোটি বা 10 কোটি থেকে 50 কোটির মধ্যে, তাহলে তাকে আমরা বলবো মিডিয়াম এন্টারপ্রাইজ, মাঝারি উদ্যোগ। টার্নওভার 250 কোটির মধ্যে হলে তাকে আমরা মিডিয়াম এন্টারপ্রাইজ বলবো। এরপরে যখন চলে যাচ্ছে তখনই কিন্তু সেটা বড় শিল্পের মধ্যে চলে যাচ্ছে, বড় শিল্প। তখন আর সেটাকে আমরা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র বা মাঝারি এগুলো বলছি না। এবং এই ক্যাটাগরিটা কেন ইম্পর্টেন্ট? আমরা তো সব ছোট শিল্প বলে ছেড়ে দিতে পারতাম, কারণ সরকার থেকে এই সব সেক্টরগুলোতে ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম লোন দেওয়া হয় বা বিভিন্ন রকম স্কিম নিয়ে আসা হয়। সরকারি স্কিম বিভিন্ন রকম থাকে, তো এদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকম স্কিম নিয়ে আসা হয়। তো সেইগুলোর জন্যে এরকম আলাদা আলাদা ভাগ করা হয় যে আমরা এই যে অতি ক্ষুদ্র উদ্যোগগুলো আছে এইটার আমরা ডেভেলপমেন্ট করতে চাই। সাধারণ মানুষ যাতে এই সমস্ত সেক্টরে নতুন নতুন ব্যবসা বাণিজ্য, নতুন নতুন শিল্প স্থাপন করতে উদ্যোগী হয়, তার জন্য আমরা এই ঋণ দিলাম, ব্যাংকে ঋণ দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি, এই যে সুবিধাগুলো সরকার থেকে দেওয়া হয়। তো সেইটা দেওয়ার জন্যে এরকম ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি করে নেওয়া হয়। তো যাই হোক, এইগুলো হচ্ছে প্রসেস। এবং ইনভেস্টমেন্ট এর পরিমাণ, টার্নওভারের পরিমাণ দেখে এটা নির্ণয় করা হয়। এই পরিমাণটা কিন্তু আবারও বলছি মনে রাখবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এবার কেন এইটা বলছি আরো এইখানটা দেখলে বুঝতে পারবেন যে দেখা যাচ্ছে কি, এমএসএমই সেক্টরটা যদিও 2015-16 একটা তথ্য, কিন্তু এটা থেকে আমরা ইম্পর্টেন্সটা বুঝতে পারি। এখানে প্রায় 11 কোটি কর্মসংস্থান তৈরি করেছে। 11 কোটি কর্মসংস্থান শুধু এমএসএমই সেক্টর তৈরি করেছে। এবং ভারতের মোট রপ্তানি দ্রব্যের 34% বেশি এমএসএমই সেক্টর থেকে আসে। যত রপ্তানি হচ্ছে, আমরা দেশে উৎপাদন করছি, যেগুলো রপ্তানি করছি বিদেশে, তার 34% শুধু এমএসএমই সেক্টর থেকে আসছে।
তাহলে এটা বিরাট বড় একটা পরিমাণ, হিউজ পরিমাণ। তো এটাকে ডেভেলপ করলে দেশের উন্নতি হবে এবং বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য মানে কি, বিদেশের মুদ্রা আমরা পাবো, বৈদেশিক মুদ্রা আমরা পাবো, যেটা আমাদের বাণিজ্যকে বৃদ্ধি করতে, দেশের শ্রীবৃদ্ধি করতেও অনেক বেশি সাহায্য করবে। সেই কারণে এই সেক্টরগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হয় এবং এইগুলোর উপর আলাদা করে গুরুত্ব দেওয়া হয় এবং আমাদের পরীক্ষাতেও কিন্তু সেজন্য প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে বেশি। আরেকটা ইনফরমেশন কি, তাহলে আমরা বলবো কি এমএসএমই সেক্টর কোন রাজ্যে সব থেকে বেশি আছে টোটাল কাউন্টিং নাম্বারের হিসেবে, কতগুলো এমএসএমই সেক্টর আছে, আমরা ডেফিনিশনটা দেখে খুঁজে বার করতে পারি যে এতগুলো সংখ্যায় আছে এই রাজ্যে। তো সেরকম উত্তরপ্রদেশে সব থেকে বেশি মাইক্রো স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজ রয়েছে, এমএসএমই সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশে, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য, এটা মনে রাখতে হবে। বিভিন্ন সমস্যাও রয়েছে, যদি এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এমসিকিউ এর ক্ষেত্রে এরকম প্রশ্ন খুব একটা আসবে না, বা আসলেও সেটা আমরা অ্যাটেম্প করতে পারবো, কারণ এখানে খুব কমন বিষয় যে কি সমস্যা রয়েছে এগুলো। যথাসময়ে ঋণ দেওয়া হয় না, পর্যাপ্ত পরিমাণে ঋণ দেওয়া হয় না, ঋণ দেওয়া হয় কিন্তু খুব একটা সুবিধাজনক সেটা নয়, কাঁচামালের অনেক লভ্যতার ঘাটতি রয়েছে, বা কোনো একটা রিমোট অঞ্চলে কোনো একটা ছোট উদ্যোগ স্থাপন করা হলো, সেখানে সবসময় কাঁচামাল নাও আসতে পারে। বড় উদ্যোগ হলে তার পক্ষে সম্ভব হয় অনেক দূর থেকে পরিবহন করে সেটা নিয়ে চলে আসে, কিন্তু ছোট উদ্যোগের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। বিদ্যুৎ সরবরাহের সমস্যা, জলের সমস্যা ইত্যাদি এরকম সমস্যাগুলো কিন্তু থেকেই যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে শিল্পগুলো রয়েছে এখানে, রুগ্ন শিল্প বা সিক ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির অনেক ওঠাপড়া থাকে, শিল্পের অনেক ওঠাপড়া থাকে, কখনো কোনো শিল্প খুব ভালো পারফর্ম করে বা সেখান থেকে আয় যথেষ্ট ভালো আসে, আবার কখনো দেখা যাবে সেই শিল্পটা কিন্তু পড়ে যাচ্ছে, তার আয় যথেষ্ট আসছে না, সে কিন্তু লোকসানে চলছে, বিভিন্ন কারণ থাকে, সেগুলো এখানে আলোচনার প্রয়োজন নেই, কিন্তু কারণ থাকে। যেমন আমরা পাট শিল্পের কথাই বলছিলাম, প্রচুর পাট কারখানা রয়েছে, কলকারখানা রয়েছে, সেগুলো বন্ধ হয়ে গেছে বা ভুগছে সেই কারখানাগুলো। তো কাকে আমরা এরকম রুগ্ন শিল্প বলবো, সিক ইন্ডাস্ট্রি কাকে বলবো, তার জন্য একটা ডেফিনেশন আছে, স্পেসিফিক ডেফিনেশন আছে। সেটা কি, যদি কোনো কোম্পানি আগের 5টা আর্থিক বছরে কোনো একটা বছরে তার মোট যে সম্পত্তি, তার নেট ওয়ার্থ, মোট সম্পত্তির 50% বা তার বেশি ক্ষয় করে ফেলেছে, এইটা কি বলা হচ্ছে, তখন আমরা তাকে বলবো রুগ্ন শিল্প। সেই কোম্পানিটার অর্ধেক সম্পত্তি চলে গেছে, অর্ধেক আর নেই, অর্ধেক শেষ হয়ে গেছে, তাহলে আমরা তাকে রুগ্ন শিল্প বলবো। আবার দেখা যাবে কোনো কোম্পানির অর্থবর্ষে মোট লোকসানের পরিমাণ, নেট সম্পত্তিটা ক্ষয় হয়ে যাচ্ছে, পূর্ববর্তী বেশ কয়েকটা বছর এরকম ক্ষয় হচ্ছে, তখনও তাকে আমরা রুগ্ন শিল্প বলবো। এটা একটা দিক, কতটা লস হচ্ছে সেটা একটা দিক থেকে বলতে পারি। আর একটা দিক থেকে রুগ্ন শিল্প বলতে পারি, সেটা হচ্ছে সেই কোম্পানিটা যে লোন নিয়েছিল, তার লোনটা সময়ে শোধ করার সময় পার হয়ে গেছে, সে আর শোধ করতে পারছে না, এবং যদি 90 দিন পেরিয়ে যায়, যে লোন নেয়ার পর সেই লোন ফেরতের যে ডেট, সেই তারিখ থেকে 90 দিন পার হয়ে গেছে, সেই কোম্পানি লোন পরিশোধ করতে পারছে না। কেন পারছে না? কারণ তার তার সেই অর্থটা নেই। তো শিল্পটা ক্ষতিগ্রস্ত শিল্প, রুগ্ন শিল্প, তখন আমরা তাকে রুগ্ন শিল্প বলছি। তাহলে এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কখন আমরা বলবো, কারণ আমরা তো হঠাৎ করে বলে দিব না, আমরা কিসের ভিত্তিতে বিচার করবো যে এই শিল্পটা রুগ্ন কিনা বা এই সংস্থাটা রুগ্ন কিনা, তার জন্য কিন্তু একটা স্পেসিফিক সংজ্ঞা রয়েছে, একটা ডেফিনেশন রয়েছে, সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এরকম কিছু কনসেপচুয়াল বিষয় থাকবে। ফ্যাকচুয়াল তো হলোই, কোথায় কি রয়েছে, কোনটা প্রথম কোনটা দ্বিতীয়, কোথায় অবস্থিত, কোনটা বৃহত্তম, কোনটা প্রথমে হয়েছিল, এরকম নানা ইনফরমেশন আমাদের জানতে হয়। কিন্তু এই যে স্পেসিফিক জায়গাগুলো, যখনই আমাদের পিএসসির পরীক্ষা, এটা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার, পিএসসির আমরা বিগত বছরের বিভিন্ন প্রশ্ন যদি দেখি, তাহলে সেখানে দেখব একটু ডেপথে কোয়েশ্চেন হয়েছে। কারণ কি, কারণ পিএসসি চিরকালই তার সিট সংখ্যা কিন্তু কম,
আছে এবং থাকবে, কারণ পিএসসির হাতে যে স্কুলগুলো সেই সংখ্যাটা বেশি নয়। তো প্রতিযোগিতা প্রচুর, প্রচুর সংখ্যক স্টুডেন্ট তারা পরীক্ষা দেন, আগেও দিতেন, এখন আরো বেশি দেবেন। তো সেখানে প্রতিযোগিতার মাত্রা অনেক বেশি। তো সেখানে একটু অন্য ধরনের প্রশ্ন, এগুলো কিন্তু সব আমাদের সিলেবাসে ইনক্লুডেড, কিন্তু আমাদের সিলেবাসের ডিটেলে কোথাও লেখা নেই যে এমএসএমই সেক্টর পড়তে হবে। আমাদের শুধু ইন্ডাস্ট্রি বলা আছে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সেগুলো বলা আছে। কিন্তু যখনই দেখা যাবে কোনো একটা পরীক্ষাতে, শুধু পিএসসি বলে নয়, কোনো একটা পরীক্ষাতে সিট সংখ্যা অনেক কম, ভ্যাকেন্সি অনেক কম, কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তখন যে কোনো পরীক্ষক তাকে যখন প্রশ্ন তৈরি করতে দেওয়া হবে, তিনি কিন্তু প্রশ্নটাই এমনভাবে সেট করবেন যাতে করে অধিকাংশ পরীক্ষার্থীকে বাদ দেওয়া সম্ভব হয়, কারণ এটা বাদ দেওয়ারই পরীক্ষা। এরপরে ইন্টারভিউতে দেখা হবে, বাদ দেওয়া দরকার। তো বাদ দেওয়ার জন্য তারা কি করবেন, তারা কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন আমরা যেগুলোকে বলি, সরাসরি প্রশ্ন বলি, সেই প্রশ্ন সংখ্যা কিন্তু খুব কম রাখবেন। থাকবে, সেটা অবশ্যই থাকবে, তার পার্সেন্টেজ হয়ে যাবে 20, 30, 40। অধিকাংশ প্রশ্নই কিন্তু আমরা দেখব আশপাশের বিভিন্ন যে জায়গা, কখনোই সেটা সিলেবাসের বাইরে নয়, কিন্তু সেইগুলো আমাদের কেন্দ্রবিন্দুতে থাকে না, সিলেবাসের কেন্দ্রবিন্দুতে সেটা নেই, সিলেবাসের আশপাশে দিয়ে ঘোরাফেরা করছে, সেই সব জায়গা থেকে প্রশ্ন কিন্তু থাকবে, সংখ্যাটা বেশি। আমরা কখনোই নর্মাল জিনিসগুলোকে ইগনোর করব না, সেখান থেকেও প্রশ্ন থাকবে যথেষ্ট, কিন্তু এই জায়গাগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, যাতে করে আমরা সমস্ত ধরনের প্রশ্ন টাইপের উত্তর দিয়ে আসতে পারি, এবং সেটা যেন আমাদের আমরা আমরা সেই প্রথমের দিকে র্যাঙ্ক রাখার যে প্রয়োজনীয়তা, আমরা যদি মাঝারি পড়ি তাহলে কিন্তু হবে না, সেই লেভেলে পড়াশোনা করতে হবে, সেই ডেপথে গিয়ে পড়াশোনা করতে হবে, তবে আমরা একটা জায়গা তৈরি করতে পারবো। তো তার জন্যই আমাদের কিন্তু এই ধরনের বিষয়গুলোকে জেনে রাখতে হবে। এবং আমাদের একটা সুবিধা কি, আমাদের সিলেবাসে কিন্তু অনেক জিনিস নেই, ওসোনোগ্রাফি নেই, জিওগ্রাফিক্যাল থট নেই, প্র্যাকটিক্যাল জিওগ্রাফির পোর্শন নেই, অনেক কিছু কম রয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে এমনিই কিন্তু ডেপথে প্রশ্ন হবে, কারণ জায়গাগুলো কম রয়েছে, খুব বেশি অনেক এটা ওটা টপিক নেই যে প্রশ্ন হবে, কিন্তু এই যেটুকু আছে সেটুকু আমাদের খুব ভালো করে ইন ডিটেলে ভেতরে ঢুকে সমস্ত পোর্শনটা পড়তে হবে। তো যাই হোক, এইগুলো আমরা দেখব, বিভিন্ন যে প্রশ্ন এখান থেকে হতে পারে সেগুলো আমরা কিন্তু পরপর আলোচনা করব। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় শিল্পক্ষেত্রে, সেটা হচ্ছে পিপিপি মডেল। পিপিপি মডেল সেটা কি না, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি, এটাকে 3PO বলা হয়। তো 2011 সালে এরকম একটা ডেফিনিশন নিয়ে আসা হয়, যেখানে একই সাথে সরকার এবং বেসরকারি উদ্যোগ একই সাথে তারা কোনো একটা শিল্প স্থাপন করতে পারে বা বাণিজ্য করতে পারে। অর্থাৎ এখানে মালিকানাটা কোনো একজনের নয়। আমরা কি দেখি সাধারণত, কোনো একটা সংস্থা, কোনো একটা কারখানা, সেটা সরকারি মালিকানা, আবার দেখি কোনো একটা বেসরকারি মালিকানা, স্পেসিফিক এক একটা মালিকানা থাকে। কিন্তু এই ক্ষেত্রে পিপিপি মডেলে কিন্তু উভয়ের মালিকানা থাকবে, দুজনেরই এখানে মালিকানা থাকবে। তো দুজনেরই মালিকানা যখন থাকবে, তখন আমরা সেটাকে বলছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পার্টনারশিপ কেন? কারণ এখানে পাবলিক সেক্টর রয়েছে, মানে সরকারি সেক্টর রয়েছে, পাবলিক সেক্টর, আর প্রাইভেট সেক্টর রয়েছে বা ব্যক্তিগত উদ্যোগ রয়েছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো যেমন এখানে বলা রয়েছে, এক্সাম্পলগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সোনালী চতুর্ভুজ, যেটা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট। সোনালী চতুর্ভুজ আমরা জানি সড়ক নির্মাণ ব্যবস্থা, যেখানে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই বড় চারটে শহরকে যোগ করার, সড়ক পথে যোগ করার যে পরিকল্পনা ছিল, সেটা ছিল গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট। সেখানে কিন্তু সরকারি এবং বেসরকারি উদ্যোগ দুজনেই কিন্তু এগিয়ে এসেছিল। কেন এটা করা হয়, সেটার পেছনে একটা বড় উদ্দেশ্য হচ্ছে কি, সরকারের অর্থের অভাব থাকে বিভিন্ন সময়। তো বড় অর্থ যেখানে ইনভেস্ট করার প্রয়োজন হয়, সেটা কিন্তু বেসরকারি সংস্থা ছাড়া সম্ভব হয় না। বড় বড় যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা এগিয়ে এসে যদি ইনভেস্ট করে, তবেই কোনো একটা বড় নির্মাণ কাজ হতে পারে। সরকারের অত অর্থ নেই, তখন কি হবে? সেই কারণে সরকার কি করে, কিছুটা ইনভেস্ট করলো, বাকিটা বেসরকারি উদ্যোগকে ছেড়ে দেওয়া হলো। এটা একটা পিপিপি মডেল।
কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর, জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট, কাকিনাড়া যে বন্দর সেটা, হায়দ্রাবাদের মেট্রো প্রকল্প, এগুলো সবই আমরা দেখব পিপিপি মডেলে হয়েছে বা হচ্ছে। তো আরেকটা উদাহরণ দেয়া যেতে পারে, যেটা আমাদের এর সাথে সম্পর্কিত বলা যায়। আহ, বিষয়টা যদিও সমালোচনার ভিত্তিতে দেখা হয়, কিন্তু আমি এখানে এক্সাম্পলের জন্য বিষয়টা বলছি। কয়েক বছর আগে এরকম শোনা গিয়েছিল যে পশ্চিমবঙ্গের যে স্কুলগুলো, সরকারি স্কুল যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা এরকম পরিস্থিতিতে রয়েছে, সেগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য বেসরকারি উদ্যোগের হাতে তুলে দেওয়া হবে। আদানি গ্রুপের সাথে এরকম একটা চুক্তি হয়েছিল, সেটা আমরা নিউজ পেপারে দেখেছি। যে যে সমস্ত স্কুলগুলো হয়তো বিভিন্ন কারণে, কোনোটা ছাত্রের অভাবে, কোনোটা শিক্ষকের অভাবে, বিভিন্ন আরো আদার্স কারণ রয়েছে, সেটা এখানে আলোচনায়, কিন্তু বন্ধ হয়ে গেছে যেগুলো, সেইখানকার যে স্কুল বাড়ি, সেখানকার যে জমি, সেটা বেসরকারি হাতে তুলে দেয়। তাহলে মালিকানা রয়েছে সরকারের মালিকানা সেইটা এলাকার, কিন্তু সেখানে এসে বাণিজ্য করছে কে? না, একটা বেসরকারি সংস্থা। তারা সেখানে এসে তাদের পরিকাঠামো দিচ্ছে, দিয়ে সাজাচ্ছে, দিয়ে স্কুলটাকে নতুন করে একটা রূপ দিচ্ছে, এবং সেখানে ছাত্রছাত্রীরা পড়তে আসছে, কিন্তু বেসরকারি উদ্যোগে। তারা কিন্তু অর্থের বিনিময়ে সেখানে পড়ছে। তাহলে এইটাকে একটা পিপিপি মডেল বলা যায়, এবং এটাই ছিল পরিকল্পনাটা, এটাই ছিল। যাই হোক, এটা খুব দুঃখজনক একটা ঘটনা, বা এইগুলো নিয়ে সকলে চিন্তিত, যারা শিক্ষার মর্যাদা বোঝেন তারা চিন্তিত। কিন্তু এটা আমি এক্সাম্পলের জন্য এখানে বললাম যে এটা কিন্তু একটা পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, যেখানে সরকার এবং বেসরকারের সহাবস্থান থাকবে। এবং এখানে যে এক্সাম্পলগুলো দিলাম, আমি বোঝার জন্য এই এক্সাম্পলটা দিলাম। এখানে আদার্স যে এক্সাম্পল আছে, যে সোনালী চতুর্ভুজ প্রকল্প, কোচিন বিমানবন্দর, জওহরলাল নেহেরু পোর্ট ট্রাস্ট, হায়দ্রাবাদের মেট্রো প্রকল্প, বা আদার্স যেগুলো আছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ এক একটা উদাহরণ। ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো আমাদের, যে আমরা নর্মাল যে জিনিসগুলো পড়ি, যে এই শিল্প এখানে আছে, এই শিল্পর এই শিল্প প্রথমে এটা ওটা, ইনফরমেশন ছাড়াও আমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু জানিয়ে রাখতে হবে। যেটা আমি আলোচনা করলাম আগেই, যে এইরকম এরকম ভাবে কিন্তু আমাদেরকে প্রশ্ন দেয়া হবে। তো আমাদের সব রকম দিক থেকে প্রস্তুত থাকতে হবে। তো সেইটার জন্য এরকম আমাদেরকে ডেসক্রিপটিভ পড়তে হবে, ইন ডিটেল পড়তে হবে। প্রথম ফার্স্ট আমরা যখন পড়ছি তখন ডিটেলে পড়তে হবে, এবং সেটা কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য সব থেকে বেশি প্রয়োজন, কনসেপ্টটাকে বিল্ড করার জন্য সব থেকে বেশি প্রয়োজন। ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে সেটা। দ্বিতীয় কাজ হচ্ছে সেখান থেকে কি কি প্রশ্ন, এমসিকিউ টাইপ, যেহেতু আমাদের মস্তিষ্কে কিন্তু সবসময় যেন গাঁথা থাকে যে আমরা যেটা পড়ছি এটা কিন্তু এমসিকিউ ফরম্যাটে আসবে, ডেসক্রিপটিভ নয়। তাহলে আমাদেরকে সেখানে ইনফরমেশনগুলো তুলে নিতে হবে। যত ইনফরমেশন আছে আমরা সেগুলো কিন্তু তুলে নেব। তো সেই ইনফরমেশনগুলো নিলাম সেখান থেকে, এবং আমি আপনাদের আগেও বলেছি যে খাতাতে কিন্তু এগুলো তুলে নেবেন। কারণ আমাদের নানান জায়গা থেকে ইনফরমেশন আসে, কখনো ইন্টারনেট থেকে আসে, কখনো কোনো বই থেকে আসে, কখনো নোটস থেকে আসে, কখনো ক্লাসের মধ্যে আলোচনা হয়। বিভিন্ন জায়গা থেকে আমরা সোর্স থেকে ইনফরমেশন পাই, সেটা আমাদেরকে খাতায় তুলে রাখতে হবে। খাতায় তুলে রাখলাম, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং তার সাথে এমসিকিউ পড়তে হবে, এমসিকিউও পড়তে হবে। এরকম নয় যে আমি শুধু কনসেপচুয়াল ক্ল্যারিটি বাড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি। এমসিকিউও পড়তে হবে, কারণ জিওগ্রাফির মতো সাবজেক্টে অসংখ্য এমসিকিউ আছে, অসংখ্য ইনফরমেশন আছে, সেটা আমাদের জানতে হবে, প্রশ্ন হবে সেখান থেকে। এছাড়া আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে শর্ট নোটস বানাতে হবে। শর্ট নোটস ছোট করে। কেন? কারণ পরীক্ষার সময় যে ডেসক্রিপটিভ বড় বড় পোর্শন, পরীক্ষার আগে কিন্তু আমরা এটা কভার করে যেতে পারবো না, রিভিশন দিয়ে যেতে পারবো না। আমরা যেটা পড়লাম সেটা যদি আমরা রিভিশন না দিতে পারি, বারবার না পড়তে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের মস্তিষ্কে থাকবে না। কারণ প্রচুর ইনফরমেশন, কয়েক হাজার, 40 থেকে 50 হাজার বা তারও বেশি শুধু ইনফরমেশনই থাকবে আমাদের। তো সেটা আমরা বারবার না পড়লে কখনো মনে রাখা সম্ভব নয়, যে যত বড় স্মৃতিধরই হোক না কেন, সেটা সম্ভব নয়। তাহলে রুটিনের মধ্যে রিভিশনের জন্য 2 দিন রাখতে হবে, প্রতি সপ্তাহে অন্তত একটা দিন রাখতে হবে শুধু রিভিশন করার জন্য, মাসে অন্তত 2-3 দিন রাখতে হবে রিভিশন করার জন্য। তো এইভাবে প্রপার ওয়েতে যদি আমরা পড়ি, তবেই কিন্তু আলটিমেটলি গিয়ে আমরা আশা করতে পারবো যে আমরা এত প্রতিযোগিতার মধ্যে একটা র্যাঙ্ক, নিজের নিজের জায়গা
তৈরি করতে পারবো। ঠিক আছে? তো আপনাদেরকে বলবো আপনারা সেভাবেই খুব উদ্যোগী হয়ে, খুব উদ্যমী হয়ে প্রিপারেশনটা নিন। কারণ এখানে মাঝামাঝি পড়ার কিন্তু কোনো গুরুত্ব নেই, কোনো লাভ নেই। মিডিয়াম পড়াশোনা করছি, ঠিক আছে আমি পড়ছি, চলছে। হ্যাঁ, ঠিক আছে, নোটিফিকেশন এলে তারপর শুরু করব। এগুলো একেবারে ধ্বংসের পথে চলে যাবেন। কোনো লাভ নেই এরকমভাবে পড়ে। খুব সিরিয়াসলি প্রত্যেকটা টপিক ধরে, কারণ পিএসসি যখন অ্যাড বের করেছে তখন পরীক্ষা কিন্তু হবে, এবং যেহেতু পরীক্ষার ডেট দেয়া হয়েছে, পরীক্ষার যদি ২ মাস আগেও ফর্ম ফিল আপ হয় তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি তো জানতাম না, বা সময়ের দেয়া হোক। পরীক্ষা ১ মাসের ভেতরেও নিয়ে নেওয়া হতে পারে, যেহেতু পরীক্ষার ডেট দেয়া হয়ে গেছে। তাহলে আমাদেরকে সেই ডেটটা ধরে প্রিপারেশন কিন্তু নিয়ে যেতে হবে, এবং সেই সময়টা কিন্তু খুবই খুবই কম সময় আছে। সুতরাং একদম সিরিয়াসলি যত আপনার যা সোর্স রয়েছে, ক্লাস নোটস, নিজের বইপত্র, এতদিন পড়াশোনার যাবতীয় সমস্ত কিছু, সেগুলো কিন্তু পড়া শুরু করে দিন। সমস্ত কিছু খুব ডিটেলে পড়াশোনা শুরু করে দিন। এবং ক্লাসে একটু ইন্টারাকশন করবেন, কোনো প্রশ্ন উত্তর করবেন। আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, আপনারা দেন, কিন্তু আপনাদের সেরকম প্রশ্ন থাকে না। এটা কিন্তু ঠিক নয়। ক্লাস একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হওয়াটাই বাঞ্ছনীয়। তো সেটাও আপনারা করবেন, জিজ্ঞাসা করবেন, প্রশ্ন উত্তর করবেন, অ্যাক্টিভ থাকবেন। ওকে? তাহলে এগুলো হচ্ছে আমাদের মূল বিষয়, ফোকাস পয়েন্ট। শুধু পড়লে হবে না, পড়ার দিকটা ঠিক রাখতে হবে, কেন্দ্রবিন্দুটা ঠিক রাখতে হবে। ওকে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।